রমা। আমি এক প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি, যেখানে লাইট অবধি ছিল না জানেন। আমাদের রাস্তার ধারে বাড়ি ছিল, বড় রাস্তার ধারে। সারাদিন লরি বাস যেত। ওই রাস্তার ধার দিয়ে আমি স্কুলে যেতাম। স্কুলে দিয়ে আসা নেশা করতো আমার মেজদা। আমরা 5 ভাই বোন। আমার মা আমাদের ছোটবেলায় আমাদের মানুষ করেছে। আর বড়টা ছিল একদম বাবার মতো, স্নেহ আদরে বকে সব রকমভাবে শাসনে আমাদের মানুষ করেছে। বড় যত্ন করে আমাদের সবাইকে মানুষ করেছিল। ছোটবেলায় না আমার বাবা মারা গেছে বলে বাবার কোনো ফিলিংসই আমার নেই, কোনো স্পর্শই আমার নেই জানেন। ছোটবেলায় আমি মায়ের সঙ্গে সব রকম পুজো করতাম জানেন। শনি পুজো, নীল পুজো, সব পুজো। আর পুজো করতে আমি বরাবরই খুব ভালোবাসতাম। এইটাও আমি শিব চতুর্দশীর দিন আমরা বন্ধুরা মিলে সব উপোস করে, আমাদের ওখানে শিব মন্দির আছে, খুব জাগ্রত শিব মন্দির, ওখানে পুজো দিতে গেছিলাম। আর লাইনে ছিল এক ভাইজিকে নিয়ে তার জেঠু। আমার আগেই লাইনে উনি দাঁড়িয়েছিলেন। এবার শিব মন্দিরে ঢুকে ওনার লাইন আসার পরে উনি পুরোহিত মশাইকে বললেন, পুরোহিত মশাই আমার ভাইজিকে একটু সংকল্প করে দিন না। জানেন তো অনেক পাত্রপক্ষ আসে, দেখে যায়, কিন্তু তারা ফিরে গিয়ে কোনো খবর দেয় না জানেন। ওই জন্য আমার মাওয়া খুব চিন্তায় আছে, যদি একটু সংকল্প করে দিন তাহলে খুব ভালো হয়। আমি ভাবলাম সত্যিই তো এটা তো বড় সমস্যা। আমার যে লাইন চলে এলো, আমি পুজো দিলাম শিব ঠাকুরকে। পুজো দিয়ে বললাম মনে মনে, শিব ঠাকুর তুমি আমাকেও বিয়ে দিয়ে দাও। জানেন পুজো দিয়ে বাড়ি এসেছি, আবার যেমন জীবনযাত্রা তেমনই চলছে। ঠিক 1 বছর আসার আগেই, শিবরাত্রি আসার আগেই কাকতালীয়ভাবে আমার বিয়ে হয়ে গেল। জানেন আমার বিয়ে ঠিক হওয়ার পর খুব মজা হয়েছিল। ভাবছিলাম ভালোই হয়েছে, পড়তে হবে না। এক সরস্বতী পুজোর সময় আমার শ্বশুর শাশুড়ি সবাই দেখতে এসেছিল জানেন। 15 দিনের মধ্যে আমার বিয়ে ঠিক হয় এবং বিয়েও হয়ে যায়। আর বিদায়ের সময় আমি একটু কাঁদিনি জানেন। আমার না কান্না পাচ্ছিল না। তারপরে শ্বশুর বাড়িতে এলাম আমি। আমার শাশুড়িতে আমাকে বরণ করে তুললো, খুব আদর যত্ন করে। আমার দিদি শাশুড়ি ছিল জানেন, আর আমার 3 ননদ আর 1 দেওর ছিল। শাশুড়ি বরণ করে, আর আমাদের তোলার পরে কি হলো জানেন তো, তোলার পরে যে আমাদের কথা শুনতে হলো। আমার বড় ননদ আমাকে খুব বাজেভাবে জানেন, খুব বাজেভাবে আমাকে বলল, মা আমি তো এখনো যাওয়ার সময় কাঁদি, আর এইটুকু বাচ্চা মেয়ে সে এক ফোঁটা কাঁদেনি আসার সময়। এখনকার মেয়ে তো হবেই তো বলো। সেই জানেন সেই আমার কথা শোনা শুরু হলো। আর যে মানুষের কথাতে যে এত আঘাত লাগে সে আমি বুঝলাম। সবার ছোট ছিলাম তো, ওই জন্য বুঝতে পারিনি যে শ্বশুর বাড়ি কেমন হয়, শাশুড়ি কেমন হয়, বর কেমন হয়, কিচ্ছু বুঝতে পারিনি। পরে বেশ অনেক বছর পরে আমি শুনেছিলাম আমার স্বামীকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমার সাথে। জানেন তার নাকি বাইরে সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে। জানি না কি কারণে তার সঙ্গে বিয়ে দেওয়া হয়নি, কিন্তু সব শাস্তি আমাকেই পেতে হলো। আমার স্বামীও আমাকে কোনোদিন গ্রহণ করেনি মন থেকে। আর শ্বশুর বাড়ির লোক তারাও কোনোদিন মেনে নেয়নি আমাকে, কিন্তু তারাই জোর করে আমার বাড়ি থেকে নিয়ে এসেছিল যে না আপনার বোনকে আমার খুব পছন্দ, দিতেই হবে। কিন্তু আমার দুর্ভাগ্য আমার সাথ ছাড়লো না জানেন। সারা জীবন দুঃখ কষ্ট পেলাম আমি। আমার 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। ছেলে মেয়ে হওয়ার পরেও আমার স্বামী মানুষটি কোনো দিন পরিবর্তন হয়নি, সে একই রকম হয়ে গেছে। ভেবেছিলাম ছেলে মেয়ে বড় হলে হয়তো একটু মানুষ হবে,
মানে ঠিকঠাক ব্যবহার আমার সঙ্গে করবে। আমি তো দোষী নই বলুন, আমার সঙ্গে যে জোর করে বিয়ে দিয়েছে সে তো ওর মা বাবা দিয়েছে, আমার কি দায়ী বলুন? কিন্তু বলির পাঠা সে আমাকে করলো, আমার স্বামী এবং স্বামীর পরিবার। জানেন, আমাকে তো মেনে নেয়নি। আমার বাড়ির থেকে যখন আমার মা দাদারা আসতো খুব অপমান করতো, একটু কথা বলতো না কেউ। তাই আমার মনে হতো মা কখন চলে যাবে। এমনকি জানেন, আমি মাকে বলতাম, মা তুমি চলে যাও, তুমি থেকো না, আমার ভালো লাগছে না, এত অপমান আমি দেখতে পাচ্ছি না। এই করে করে আজকে আমার 31 বছরের বিবাহ বার্ষিকী। আজকে জানেন, সকাল থেকে সারা দিন আমার সব কথা মনে পড়ছে, সব কথা। কখনো আমি হেসে উঠছি, কখনো কাঁদছি। পুরনো যন্ত্রণা যখন হয় না, খুব কষ্ট হয় জানেন, খুব কষ্ট হয়। একদিন জানেন, বিয়ের কয়েক বছর পরে আমার স্বামী মানুষটি একদম রাতের বেলা বাড়ি ফেরেনি। জানেন, সে সারা রাত বাড়ি ফেরেনি। মোটামুটি দুপুরের দিকে বাড়ি থেকে বেরিয়েছিল। জানেন, সন্ধ্যা হচ্ছে, সবাই ভাবছে আসবে আসবে আসবে। মোটামুটি 8টা সাড়ে 8টা হওয়ার পরে জানেন, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, ননদ, দেওরের সবাই জিজ্ঞাসা করছে, কি গো সুবোধ কখন আসবে, সুবোধ কখন আসবে? আমি না জানতে পারিনি, সুবোধ আমাকে সেটা বলে যায়নি, আমি কি করে জানবো? তখন আমার কত বয়স হবে? 15 বছরের বয়সে বিয়ে হয়েছে, 16-17 বছর বয়স হবে। আমাকে সবাই এইভাবে ভয় দেখাচ্ছে, কেন আছো তুমি, নিশ্চয়ই কিছু করেছো। এরকম করতে করে 10টা সাড়ে 10টা বাজে। তখন আমার স্বামী খুব কাছের বন্ধুকে ডাকা হলো। সে এসে শুনলো কি হয়েছে। সবাই বলে কিছু হয়নি, ও মোটামুটি দুপুরবেলা বেরিয়েছে, আমরা জানি না কি হয়েছে, কিন্তু বাড়ি ফিরছে না। সবাই আমার দিকে চোখের দিকে তাকিয়ে আছে যে আমি কিছু হয়তো নিশ্চয়ই কিছু করেছি, না হলে কেন সে বেরিয়ে যাবে। এবার কিছুক্ষণ পর জানেন, আমার স্বামীর বন্ধুটি আমাকে বলল, দেখো তুমি নিশ্চয়ই কিছু করেছো, না হলে কেউ ভালো মানুষ বাড়ি থেকে বেরোয়। তারপরে জানেন, আমি ভাবছি আমি তো কিছু করিনি, তবে কেন আমাকে এরকম কথা বলছে। সেই রাতটা খুব সাংঘাতিকভাবে কেটেছিল। সবার চোখে চোখগুলো আমার দিকে তাকাচ্ছিল, আমি নিশ্চয়ই কিছু করেছি, তাদের ছেলে কেন ফিরছে না। রাত শেষ হয়ে গেল, রাত তো কার জন্য পড়ে থাকবে না, রাত শেষ হয়ে গেল। এবারটা সকালবেলা 10টা সাড়ে 10টা নাগাদ দেখে আমার স্বামী ফিরছে। জানেন, আমি বেশি অবাক হয়েছিলাম তখনই, যখন স্বামী ফিরছে তখন বাড়ির কেউ, আমার শ্বশুর মশাই বাইরে কলে স্নান করছে, কেউ একবারও বললো না, সুবোধ কালকে তুই কোথায় ছিলিস, বাড়িতে বলে যাসনি? কেউ একটা বারও জিজ্ঞাসা করলো না। আমি খুব অবাক হয়েছিলাম যে এটা কেন হলো। তারও কয়েক বছর পরে আমি জানতে পারলাম আমার ছোট ননদের মুখে যে আমার স্বামী ছিল তার সে পুরনো প্রেমিকার বাড়িতে। জানেন, একটা মেয়ে কতটা নিরুপায়। আমার তো কিছু দোষ ছিল না বলুন। এইরকম ছেলেকে যারা বিয়ে দেয় সেই সব মা বাবার তো কাছে থাকা উচিত বৌমার, যাতে তারা ঠিকঠাক সংসার করে। আমি তো দায়ী নই। সেই মানুষটা কোনোদিন পরিবর্তন হলো না জানেন, একই রকম রয়ে গেল। কত প্রতিঘাত আমি সহ্য করেছি, সে কিছুতেই একই রকম রয়ে গেল। তার চরিত্র বলুন, সে মানুষ হিসেবে বলুন, সে কোনো দিক থেকে ভালো না, তার সঙ্গে থাকা যায় না। সত্যি বলছে, তার সঙ্গে কীভাবে থাকলাম আমি এখনো ভাবি। বিয়ের 31 বছর পরে আমি এখনো ভাবি এতগুলো বছর আমি কিভাবে কাটালাম। এখন আর আমার কান্না পায় না, আমি এখন বেশ ভালো আছি। জানেন, এই সেই দুঃখের সময়, বিশাল টাল বাহানার সময় আমার ছোট মামা আমাদের বাড়িতে এসেছিল। যদি বলে আসতো আমি কিন্তু মামাকে না করতাম।
যে মামা তুমি এসো না। তার কারণ কি জানেন তো? আমি তো জানি আমার মামা এলে তাকে অপমান করা হবে, কথা বলা হবে না, এক কাপ চা দেওয়া হবে না। মামা এসেছে, এসে খাটে বসে, জানেন, খাটে বসার পরে দেখে তো আমার ডায়েরিটা খাটে পড়ে আছে। মা বলছে, কি রে রমা, তুই তো খুব ভালো লিখিস। তো আমি এগুলো মামা একটু সময় টময় যখন পাই একটু লিখি আর কি। এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে, এখন তো ওদের অত সময় দিতে হয় না, তাই আমি একটু লিখি। তুই তো ভালোই লিখিস দেখছি, তুই তাহলে একটা কাজ কর, এবার পুজোয় আমার একটা ম্যাগাজিন বেরোবে, তোর বইটা আমি ছাপাবো, ঠিক আছে? তুই লেখাগুলো কর ঠিকঠাক করে, বেশ অনেকগুলো তো লিখেছিস, আরও কয়েকটা লিখে ফেল। আচ্ছা মামা তুমি কি পাগল নাকি? আমি লিখতে পারবো না, আমি কি পাকা হাত নাকি আমার? ও একটু আধটু লিখতে পেরেছি কোনো সময়ে হয়তো, আমার এখন আর বেরোবে না, ভাবনা চিন্তা করলে আর বেরোয় না, ওই কখন বেরিয়ে গেছে বসে টসে হয় হয়তো। তুমি তুমি আমাকে এসে চাপ দিও তো মামা, শোন এইসব কথা আমি শুনতে চাই না, তোকে যা বলছে তুই তাই করবি। জানেন মামা তো বলে চলে গেল। আমি বললাম মামা তো ঠিকই বলেছে, দেখি তুই চেষ্টা তো করি একটুখানি লেখাটা হয় কি না। তারপরে বসে বসে বেশ কয়েকটা কবিতা উপন্যাস লিখেছি, জানেন। মামা তার কয়েকদিন পরে এলো, এসে আমার ডায়েরিটা নিয়ে গেল, নিয়ে গিয়ে পুজোর ম্যাগাজিনে বার করেছে, জানেন। সেইবার কলকাতা বইমেলায় আমার বই বেস্ট সেলার হয়েছে, সবাই বেশ ভালো প্রশংসা করেছে, জানেন। তাই এখন আমি ভালোই আছি, জানেন। এতগুলো বছর পার করে এসে আমার স্বামী মানুষটিতে পরিবর্তন হলো না, আমি আমার নিজের জায়গাটাই পরিবর্তন করে নিলাম। আমি আর স্বামীর সঙ্গে থাকি না, জানেন, আমি একা থাকি। আমার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি, 2 ছেলেকে বিয়ে দিয়েছি, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, নাতিপুতি হয়ে গেছে, ওরা সবাই ভালো আছে। মাঝে মাঝে ফোনাফুনি হয়, যোগাযোগ করে। আমি একা থাকি, একা বেশ ভালো আছি। আমি আর পুরোনো কথা মনে করতে চাই না, থাক সে তার মতো থাকুক, সেও নিশ্চয়ই ভালো আছে। আমি কেমন আছি তার যখন যা করছি তো যায় আসে না, আমারও কিছু যায় আসে না, আমি কোনো যোগাযোগ রাখিনি, সব দায়িত্ব আমার উপর বর্তায় না, বলুন। আচ্ছা এটা কি ভেবে দেখেছে কোন আমার স্বামী, আমি যদি এই কাজটা করতাম সে কি আমাকে মেনে নিত, না আমার পরিবারকে সে মেনে নিত? কিন্তু কি বলুন তো, এই ধরনের কথা না এইসব মানুষগুলো কখনো ভাবে না, ভাবলে সেই একই ভুল বারবার করতে পারে না। যাক, আর পুরনো কথা বলবো না, মনে করতে চাই না। এইবার পুজোয় আমি ছেলে মেয়েকে ফোন করে বলেছি আমার কয়েকটা বান্ধবী হয়েছে, তাদের সাথে ঠাকুর দেখতে বেরোবো, খুব মজা করব, আমি জীবনে যা যা পাইনি আমি সেগুলো আমি করব। আমার ছেলে মেয়ে তো বলে মা তুমি আনন্দ উৎসব করো, মা তুমি দুঃখ পেও না, তুমি পিছন দিকে তাকিও না। তাই আমি সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছি, আমার ছেলে মেয়ে আমার পাশে আছে, আর আমার রাধারানী আমার সঙ্গে আছে।